সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে রাজধানীতে বেগম জিয়ার গণসংযোগ। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা, পাড়া মহল্লায় ঘুরছেন প্রার্থীরা। আওয়ামী লীগ করে দেশের উন্নয়ন আর বিএনপি করে সম্পদ ধ্বংস, বললেন প্রধানমন্ত্রী। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলের 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত, সারা দেশে প্রতিবাদের ঝড়। তবে পুলিশ বলছে বিবস্ত্র করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধামরায়ে বাস প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 7। সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মারা গেছে আরও 9 জন। এবং রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ জেতাই টাইগারদের লক্ষ্য, বললেন অধিনায়ক মাশরাফি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শুরুতে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন। প্রায় 6 বছর পর এ ধরনের জনসংযোগে অংশ নিলেন বেগম জিয়া। শনিবার বিকেলে গুলশান 1 নম্বর এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন। এ সময় বিভিন্ন শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পোস্টার ও লিফলেট বিতরণ করে তাবিথ আওয়ালের পক্ষে ভোট চান বেগম জিয়া। পরে পিঙ্ক সিটি, গুলশান ডিসিসি মার্কেট, নাভানা টাওয়ার সহ এর আশপাশের এলাকায়ও গণসংযোগ চালান বেগম খালেদা জিয়া। পরে বাড্ডা হয়ে গুলশান 2 নম্বর ও বনানী এলাকায় গিয়ে জনসংযোগ করেন তিনি। এক পর্যায়ে তাবিথ আওয়াল এসে যোগ দেন প্রচারণায়। এরপর মহাখালী হয়ে লিংক রোড দিয়ে হাতিরঝিল পর্যন্ত প্রচারণা চালান বেগম জিয়া। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন। এদিকে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ, পথসভা আর লিফলেট বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে বেড়াচ্ছেন মহল্লায় মহল্লায়। প্রত্যেক মেয়র প্রার্থী দাবি করছেন ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। নির্বাচনী দৌড়ে নিজেকে এগিয়েও রাখছেন প্রত্যেকে। যতই ঘনিয়ে আসছে নির্বাচনের দিন, জমে উঠছে প্রচারণা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সমানতালে চলছে গণসংযোগ, সভা, সেমিনার, লিফলেট বিতরণ সহ প্রচারণার নানা কর্মকৌশল। গত কয়েকদিনের মতো শনিবারও প্রচারণায় ব্যস্ত সময় কাটান ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সকালে গণসংযোগ চালান কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায়। শোনান বাসযোগ্য ঢাকা করতে নিজের পরিকল্পনার কথা। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, উনি তো একাধিকবার আপনার মন্ত্রী ছিলেন, এই শহরের মেয়রও ছিলেন। কি কাজ কতটুকু করেছেন কিংবা করেনি সেটা মূল্যায়নের ভার জনগণের কাছে। আমি শুধু বিনীতভাবে আমার জনগণের কাছে আবেদন জানিয়েছি যে আমাকে অন্তত একবার সুযোগ দেন। আমার নিয়ত পরিষ্কার আছে, আমি উদ্যমী, আমি যুবক। আর গোপীবাগ, টিকাটুলি, ওয়ারী সহ ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাধারণ জনগণ আল্লাহর রহমতে একদম ঢলের মতো নেমে আসছে, আর এটাতেই সরকার পক্ষ এবং প্রশাসন ভয় পেয়ে আমাদের প্রত্যেকটা গণসংযোগে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনী যাচ্ছি, সাথে সাথে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা যাচ্ছি। এদিকে ঢাকা উত্তরের পল্লবী, রূপনগর সহ মিরপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং গাবতলী, টেকনিক্যাল, দারুসালাম সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনের সুষ্ঠু পরিবেশের কথা বললেও বিএনপি সমর্থিত প্রার্থী জানালেন নিজের অভিযোগের কথা। আমরা কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, অথচ এখন আরো বাধা সৃষ্টি হচ্ছে, হামলা মামলা বেড়ে যাচ্ছে ইলেকশন কমিশনকে এবং পুলিশ প্রশাসনকে, যে আপনারা একটা ভালো সুষ্ঠু নির্বাচনের জন্য অতি শিগগিরই ব্যবস্থা নেন। আমি আগেও আবেদন করেছি ইসির কাছে, সবাইকে সমান অধিকার দিন। আমি চাইবো একটা ভালো ইলেকশন হোক এবং ভোটাররা যেন তাদের পছন্দের মানুষটি খুঁজে নিতে পারেন। এছাড়া মিরপুরে বেনারসি পল্লী সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তরের আরেক মেয়র প্রার্থী জুনায়েদ সাকি।
ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের এ প্রচারণা উৎসব চলবে আগামী 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় প্রধান বিষয় হয়ে উঠেছে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে নগরবাসী ভীষণ ক্ষুব্ধ, আর প্রার্থীরাও জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাসে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিএনপি সমর্থিত সাবেক মেয়র এম মঞ্জুর আলমের ব্যর্থতা তুলে ধরছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির, আর নতুন করে আশার বাণী শোনাচ্ছেন মঞ্জুর আলম। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। ইশতেহারে উল্লেখ থাকবে কিভাবে জলাবদ্ধতা দূর করে, বিস্তারিত থাকবে। আর এমনি সিনারি জায়গায় তো বলবো যে জলাবদ্ধতা ইনশাল্লাহ আমি 5 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে দূর করব। আমরা জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছি, সেই জলাবদ্ধতা থেকে জলজ উঠে এনেছি। আমরা আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে। প্রতিশ্রুতিগুলো যতটুকু তারা দেয় সেটা যাতে প্রতিশ্রুতি খাতায় বা একটা পৃষ্ঠায় যাতে লিপিবদ্ধ না থাকে। বিগত যিনি মেয়র ছিলেন তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম উনি জলাবদ্ধতা নিরসন করবেন বলে আমাদেরকে ওয়াদা দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন, কিন্তু ওনার কাছ থেকে আমরা সেই পরিমাণ আমরা কাজ আমরা পাইনি। প্রধান সমস্যাটা এটা হচ্ছে জলাবদ্ধতা। এটা জলাবদ্ধতার নিরসনের জন্য অনেক মেয়রে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন একজন মেয়র চাই যার মাস্টার প্ল্যান সম্পর্কে আইডিয়া থাকবে, যে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করবে। মহিউদ্দিনের আমলও ছিল এবং মঞ্জুর আলম মঞ্জু ওনার আমলও ছিল। এখন সামনে কতটুকু হবে এটা আমার কোনো নিশ্চয়তা নেই। উনি কোনো আন্তরিক উদ্যোগ গ্রহণ করেননি, কোনো পরিকল্পনা গ্রহণ করেনি, ওনার সদিচ্ছার অভাব ছিল। কারণ এইখানে জলাবদ্ধতা দিনের পর দিন প্রকাট আকার ধারণ করেছে। আমরা নতুন করে কয়েকটি খাল আমরা খনন করতেছি। নতুন একটি খাল এটা আমরা করি নাই, এটা 293 কোটি টাকা ব্যয় হবে। একনেক থেকে অনুমোদন হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হয়নি। আমি বলবো যে এটা আমাদের যারা এই দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব পালনে অবহেলা। আমি মনে করি এনারা অমার্জনীয় অপরাধ করেছেন, যেহেতু ওনারা তাদের দায়িত্বটা পালন করেননি। যিনি মেয়র হবেন তার প্রথম কাজ হবে ডে 1 থেকে উনি সরকারের কাছে ডিপিপি প্রস্তুত করে আমাদের গত ড্রেনেজ মাস্টার প্ল্যানের যেটা ফেজ 1 এবং ফেজ 2 তে যে কাজগুলি করার কথা ছিল সেই কাজগুলোর জন্য ডিপিপি প্রস্তুত করে সরকারের কাছে টাকার বরাদ্দ চাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মানে ধ্বংস, জাতির জন্য যন্ত্রণা। বিএনপির সৃষ্টি দুর্ভোগের মধ্যেও উন্নয়নের কাজ অব্যাহত রাখা হবে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, কারা দেশে উন্নয়ন করে আর কারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যায় এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। শনিবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলওয়ের 3টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে তিনি একথা বলেন। সার্ক ও বিমস্টেকভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের প্রধান করিডোর হিসেবে বিবেচনা করা হয় ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রুটকে। তাই আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ের প্রস্তাবিত যে রুট তার বাংলাদেশের অংশের আধুনিকায়নের তাগিদ ছিল অনেকদিন ধরেই। আর এ লক্ষ্যেই কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত 61 কিলোমিটার রেলপথকে উন্নীত করা হলো ডাবল লাইনে। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও উদ্বোধন করেন চট্টগ্রাম স্টেশনের রিমডেলিং এর কাজ। এছাড়া লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের কাজও উদ্বোধন করেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় বিএনপি জামাত দেশ জুড়ে যে নাশকতা আর জ্বালাও পোড়াও চালিয়েছে তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল রেলপথ। নতুন নতুন কেনা বগিগুলি আগুন দিয়েছে, রেল লাইন উপরে ফেলেছে, রেলে আগুন দিয়েছে। বিএনপি মানেই ধ্বংস, বিএনপি মানে উৎপীড়ন, বিএনপি মানেই যন্ত্রণা, জাতির জন্য যন্ত্রণা। যখনই রাস্তায় নামবে আমি দেশবাসীকে বলবো যে সাথে সাথে তাকে জিজ্ঞাসা করা যে তাহলে এতগুলি মানুষকে পুড়িয়ে মারলেন কেন, তার জবাব দেন। প্রধানমন্ত্রী আরো বলেন, অবরোধ আর হরতাল দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কোনো সৃষ্টি করতে পারেনি, ধ্বংস করতে পারে। সরকারে থাকলেও মানুষ মেরেছে, আবার এখন বিরোধী দলে এখনো মানুষ হত্যা করে যাচ্ছে। যে দেশের মানুষকেও আজকে সচেতন হতে হবে যে কারা মানুষের কল্যাণ চায়, কারা মানুষের মঙ্গল চায়, কারা মানুষের উন্নয়ন করে, সেই বিষয়টা তাদের দেখতে হবে। যে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে, আওয়ামী লীগ জনগণের কল্যাণ চায়, আর জনদুর্ভোগ সৃষ্টি করে এই বিএনপি। নতুন রেল লাইন স্থাপনের আগে এই পথে প্রতিদিন চলাচল করত 36 জোড়া ট্রেন, আর এখন প্রতিদিন 70 জোড়া ট্রেন চলাচল করতে পারবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
1971 সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরাই মানুষ পুড়িয়ে আর বোমাবাজি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এই দেশটাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছিল, বোমাবাজি, মানুষ পুড়িয়ে হত্যা করা, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, এবং 71-এ যেভাবে পাকিস্তানের এই মুক্তিযুদ্ধের সময় স্কুল ঘরগুলো পুড়িয়েছে, সেইভাবে সমস্ত স্কুল ঘরগুলো 5 শতাধিক স্কুল ঘর এরা পুড়িয়েছে। এরা আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার একটা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দীর্ঘদিন পর্যন্ত ছাত্রদের হাতে বই পৌঁছার পরে তারা পড়তে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই। 2 মাস থেকে এসএসসি পরীক্ষা দিতে, এবার ছাত্রছাত্রীদের রেজাল্টও সেই রকম আশানুরূপ রেজাল্টও আমরা মনে হয় হবে না। এই দেশের শত্রুরা এই কাজগুলো করেছে দীর্ঘদিন পর্যন্ত। আজকে তাদের বোধোদয় হয়েছে, তাদের নির্বাচনে আসতে বোধোদয়, তাদের জ্ঞান ফিরেছে তাদের। প্রবাসের সময় আরো থাকছে। কুষ্টিয়ায় গোপন বৈঠকের সময় জামাত শিবিরের 16 নেতাকর্মী আটক, হাত বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক, লিফলেট উদ্ধার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। হাজার হাজার মানুষের ভিড়ের সুযোগ নিয়ে বর্ষবরণের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একাধিক নারীকে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এমনটাই দেখা গেছে। তবে ডিএমপি মুখপাত্র জানিয়েছেন, সেদিন নারীদের বিবস্ত্র করা হয়েছে এমন কোনো প্রমাণ তারা পাননি। এদিকে ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ সময় তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। বর্ষবরণের দিন সন্ধ্যার আগে আগে টিএসসিতে হাজারো মানুষের ঢল। ভিড়ের মধ্যে 2 জন নারীকে ঘিরে একদল যুবকের একটি জটলা এগিয়ে চলেছে। আশপাশের কারো বোঝার উপায় নেই, মাঝে থাকা নারী নানা লাঞ্ছনার শিকার হচ্ছেন। কিছুক্ষণ পর আবার, তারপর আরও একবার। সন্ধ্যার পর পর্যন্ত এভাবে একের পর এক হয়রানি করেছে তারা। ওই দিন পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে এইসব দৃশ্য দেখা যায়। এ সময় পুলিশের কাছে সাহায্য চাওয়া হলেও পুলিশ সাহায্যে এগিয়ে আসেনি। সিসিটিভি ফুটেজেও দেখা যায় ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দী সহ কয়েকজন তরুণ দায়িত্বরত এক পুলিশ সদস্যের সাথে কথা বলছেন। তবে কথা শুনে ঘুরে চলে যেতে দেখা যায় পুলিশ সদস্যকে। 26-27 বছর একজন নারী, তাকে প্রায় বিবস্ত্র করা, তিনি কুজোমুজো হয়ে আছেন, মুখটা কোনোভাবে ঢেকে আছেন। তার হাজবেন্ড তিনি তাকে তার সম্ভ্রম বাঁচানোর জন্য জড়ায় ধরে আছেন। তাকে মারা হচ্ছে, তার হাজবেন্ডকে মারা হচ্ছে। আমার এই পাঞ্জাবিটি পরা ছিল, এই পাঞ্জাবিটি আমি তার গায়ে খুলে দিই। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো নারীকে বিবস্ত্র করার এবং পুলিশের দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট প্রমাণ তারা পাননি। যে সিসিটিভি ফুটেজগুলো সেগুলো সংগ্রহ করেছি, বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। তদন্ত কমিটি হয়তো আরো ভালোভাবে করবেন। মূলত ওই দিন ওই সরোয়ার্দী উদ্যানে কিংবা টিএসসি এলাকায় কোনো যেটি বলা হয়েছে যে বিবস্ত্র করার ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। লাঞ্ছনা বা নিগ্রহের ঘটনা ঘটে থাকে, সেটি অবশ্যই নিন্দনীয় এবং আমরা যারা এর পিছনে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। অপরাধীদের শনাক্ত করতে এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে ডিএমপির পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে নববর্ষ উৎসবে নারীদের লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। শনিবার সকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এই কর্মসূচি থেকে নিপীড়কদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ারও আহ্বান জানান আয়োজকরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নারীরাও অংশ নেন। এছাড়াও মূল্যবোধ সম্পন্ন মানুষ চাই, এই স্লোগানে একই এলাকায় বিকেলে মানববন্ধন করে সর্বস্তরের বিক্ষুব্ধ ছাত্র সমাজ। পরবর্তীতে পহেলা বৈশাখে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী লাঞ্ছিতের ঘটনায় ময়মনসিংহ ও রংপুরেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ।
ঢাকার ধামরায়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 3 জন হাসপাতালে ভর্তি আছেন। এদিকে সিরাজগঞ্জে 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 9 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো শেখ মানোয়ার হোসেনের পুরো পরিবারকে। পুলিশ জানায় দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাদহুলি এলাকায় মানিকগঞ্জগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সোহাগ ও পদ্মা লাইনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানোয়ার হোসেন, তার স্ত্রী ও সন্তান সহ 4 জনের মৃত্যু হয়। এ সময় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে 2 শিশু সহ আরও 3 জনের মৃত্যু হয়। মারার পরে আর সোয়াগ মারতে মনে করেন ড্রাইভারের ডাইন সাইড মাইরা প্রাইভেটে দিয়ে ঘুরে গেছে গা আর পতলা নইছে যাবে গেছে আর সোয়াগ একবার ব্রেক করে একবার স্লিপ করে গাড়ি ঘুরে 4 জন বার করছি। 4 জন বার করার পরে ঠিক আছে একটা বেটা মানুষ বাড়াইছে, তারপরে একটা মহিলা বাড়াইছে আর 3টা আছে পুরো পুলা পুলা হাসপাতালে নিয়ে গেছে, 2 জন মৃত বার গেছে। গুরুতর আহত অবস্থায় 5 জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে আসলে পরে ওখানে 3 জন মারা যায় এবং একজনকে গুরুতর অবস্থায় ঢাকা প্রেরণ করলে পারে প্রথমধ্যে সেও মারা যায়। এদিকে সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 4 জন। ভোরে বানিয়াগাতি এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। খবর পেয়ে আহত 20 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সেখানে মারা যান আরও 1 জন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, বগুড়া ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উদযাপন করা হলো বাংলাদেশের প্রথম দূতাবাসে পতাকা উত্তোলনের দিন। 1971 সালের 18 এপ্রিল দুপুর 12টায় কলকাতার এই বাড়িতেই প্রথম বিদেশে বাংলাদেশের দূতাবাসে পতাকা উত্তোলন করা হয়েছিল। পরবর্তীতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন করা হয়। দিনটিকে স্মরণ করতে কলকাতা উপদূতাবাসে শনিবার ঠিক 12টায় উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজ পতাকা। এরপর ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে উপদূতাবাসের সভাকক্ষে আলোচনায় উঠে আসে ইতিহাসের সেই বর্ণময় দিনের কথা। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের এই দূতাবাসে 18 এপ্রিল পাকিস্তানের পতাকা নামিয়ে দেন উপ হাইকমিশনার হোসেন আলী। জামায়াতে ইসলামের নেতাকর্মীরাই আন্দোলনের নামে দেশে মানুষ হত্যার মতো জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপির কোনো শক্তি নেই উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, তারা হিটলার এবং 71-এ পাক হানাদার বাহিনীদের অনুসরণ করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, দলটির মদদে দেশে বিভিন্ন সহিংসতায় গত কয়েক মাসে 2 শতাধিক মানুষ নিহত এবং লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে বর্তমান সরকার সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করছে বলেও জানান তিনি। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ কাতার শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দোহার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান সুমন। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল, সিনিয়র সহসভাপতি আহসান ভুঁইয়া, সহসভাপতি জাহিদ হোসেন, জসিম উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মুজিবনগর দিবসের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ণতা পায় এবং আন্তর্জাতিকভাবে তা বৈধতা লাভ করে বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। বিভিন্ন সংঘর্ষ, আতঙ্ক আর বুথ দখলের মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার ভোট গ্রহণ। এই নির্বাচনের মাধ্যমে কলকাতাবাসী 144টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের মধ্য দিয়ে 40তম মেয়র নির্বাচিত করতে যাচ্ছেন। শনিবার স্থানীয় সময় সকাল 7:30টা থেকে বেলা 3টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের হার 59.20। 1502টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এবারের পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 37,42,000। নির্বাচনী সহিংসতা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও কিছু কিছু স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, বিরোধী বামফ্রন্ট কংগ্রেস ও বিজেপি সহ অন্য রাজনৈতিক দলও প্রতিদ্বন্দ্বিতা করে। আগামী 28 এপ্রিল এ নির্বাচনের ফল প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। আবারও সিটি নির্বাচনের খবর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। শনিবার সকাল 10টার দিকে দেওয়ানহাট এলাকায় গণসংযোগ করেন তিনি। এরপর একে একে উত্তর পাঠানটুলি, উত্তর আগ্রাবাদ, বায়তুস শরফ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার নির্বাচনী প্রতীক হাতি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মেয়র নির্বাচিত হলে স্কুলে শিক্ষার মান ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান আজম নাসির। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে নগরীর মেহেদীবাগের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা আছে এবং আমি মনে করি শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা আছে। নতুবা এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর যারা দখল করে আছে, এখনো আমি বলছি যেখানে আমরা যেতেও পারছে না আমাদের প্রার্থী, এদের কর্মকাণ্ড যদি আপনি বন্ধ করতে চান, প্রতিহত করতে চান, তাহলে কিন্তু সেনাবাহিনী ছাড়া আমার মনে হচ্ছে এটা করা সম্ভব হবে না। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সম্মিলিত নাগরিক কমিটি মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত রেজাউল করিম চৌধুরী। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এতে নির্বাচিত হলে মেট্রো সরকার প্রচলন, যানজট নিরসন, বাড়ি ভাড়া আইন সংস্কার, বুড়িগঙ্গা ও জলাশয় দখল দূষণমুক্ত করা সহ 13 দফা ঘোষণা দেন তিনি। এ সময় রেজাউল করিম বলেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণকে ওয়াইফাই নগরীর পাশাপাশি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। কুষ্টিয়ার মিরপুরে জামাত শিবিরের 16 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় 6টি হাতবোমা ও জিহাদি লিফলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জামাত শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের দারুস সালাম একাডেমিতে অভিযান চালানো হয়। এ সময় স্কুলের 3য় তলার একটি কক্ষ থেকে 16 জনকে আটক করে পুলিশ। পরে কক্ষটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 6টি হাতবোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি ব্যানার ও সরকার বিরোধী লিফলেট। আটককৃত জামাত শিবির কর্মীরা বড় ধরনের নাশকতার জন্য গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ। সামান্য একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক 137টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মত উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল। বাড়তি লাভের আশায় নিম্নমানের এসব কয়েল বিক্রির দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই কয়েল কিনছেন তারা। আরও জানাচ্ছেন জুবাইর ফয়সাল। মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে এভাবেই দৈনন্দিন কাজ সারেন অনেকে, কিন্তু তারা জানেন না অজান্তেই তাদের দেহে প্রবেশ করছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। কয়েল উৎপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। মাত্রাতিরিক্ত রাসায়নিক সমৃদ্ধ এসব কয়েলের অধিকাংশেরই নেই বিএসটিআই এর অনুমোদন। আমরা তো অতটুকু চিন্তা ভাবনা করি না, ভালো মশার কয়েল, এই কারণেই আমরা মশাটা মারা যায়, এই কারণে আমি কয়েলটা নিয়ে যাই। আমরা বুঝি না যে এটা কোনটা আসল কোনটা নকল, কোম্পানি যেটা আসলে আমরা রেখে দিই। দিলে মনে করেন বিএসটি আছে, সেগুলোর মানে কয়েলের লাভ কম, আর এটা এমনভাবে একটা লাভ দেখা যায়, তখন আমরা দেখি যে এটা লাভ বেশি, সেই জন্য এটা আমরা বিক্রি করি। চটকদার বিজ্ঞাপন আর মশা মারার গ্যারান্টি দিলেও এসব কয়েলের কোনোটিরই প্যাকেটের গায়ে নেই কোম্পানির সঠিক কোনো ঠিকানা কিংবা রেজিস্ট্রেশন নম্বর। এক্ষেত্রে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়ম নীতি মেনে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা তো আমাদের অনুমোদনের বাইরে যেতে পারবো না, বা যারা মূলধারা যারা আছে তারা কিন্তু এটা যেতে পারবে না। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক ভালো কোম্পানি, যারা সঠিকভাবে করছে, তারা এফেক্টেড হচ্ছে সেল। এখন কত পার্সেন্টেজ এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার কয়েলে সহনশীল মাত্রায় রাসায়নিক ব্যবহারের নির্দেশনা অধিকাংশ কোম্পানি না মানার কারণে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। একটি মশার কয়েল 8 ঘন্টা জ্বালালে 137টি সিগারেট যে পরিমাণ এই অতি ক্ষুদ্র পার্টিকুলেট ম্যাটার তৈরি করে,
ঠিক সমপরিমাণ বায়ু দূষণ করে থাকে। পাশাপাশি একটি কয়েল থেকে যেই ফর্মালডিহাইড নিঃসৃত হয় 51টি সিগারেট পোড়ালে পরে সেই একই পরিমাণ ফর্মালডিহাইড নিঃসৃত হয়। কড়া নজরদারির মাধ্যমে শিগগিরই অনুমোদনহীন মশার কয়েল বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান তিনি। এই যে কয়েলের ক্ষতি, জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে জড়ো হচ্ছে। দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত উত্তরের রংপুর কৃষি অঞ্চল, যেদিকে চোখ যায় শুধু সবুজ সোনালী ধানের ক্ষেত। আর মাত্র কদিন পরেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা, আর হাসি ফুটবে তাদের মুখে। বীজ, সার, কীটনাশক আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক সরকার। ধনধান্যে পুষ্পে ভরার মতোই যেন ভরে আছে রংপুরের উর্বর ভূমি প্রান্তর। যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই সবুজ ধানের দোল, আর এই দোলেই দুলছে যেন কৃষকের হাসিমাখা প্রাণ। তারা বলছেন এবার সবকিছু অনুকূলে থাকায় এবং আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে তাদের গোলা ভরে উঠবে সোনালী এই ধানে। ধান এখন তো আমরা এই আউ ধানে হীরা ধান আবাদ করছি, মোটামুটি ভালোই আর কি ফলন তো আমাদের আছে। এবারকার আবহাওয়া খুব ভালো, আমাদের আবাদ খুব সুন্দর হবে এবং পরিস্থিতি খুব ভালো আছে। আর মাত্র 10 থেকে 12 দিন, এরই মাঝে সবুজাব এই ধান পরিণত হবে সোনালী ফসলে। কৃষকরা বলছেন বীজ, সার, কীটনাশক সর্বোপরি আবহাওয়া অনুকূলে তাদের, তাই বাম্পার ফলনের আশা করছেন তারা। এই সারের কারণে, আবহাওয়ার ভালো কারণে আমাদের আবাদ খুব ভালো দেখা যেতেছে। আশা করা যায় আবাদ খুব বাম্পার ফলন হবে। পোকা সেরকম না, আমরা 2 বার কীটনাশক ব্যবহার করছি, সুস্থ সবল আমাদের ধান ছিল। কৃষি বিভাগের নানামুখী পরামর্শ এবং আধুনিক প্রযুক্তিগত নানা সহায়তায় কৃষকরা এখন বোরোর উৎপাদন খরচে আগের চেয়ে অনেকটাই লাভবান হচ্ছেন। বিদ্যুতেরও কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিজেলেরও কোনো অসুবিধা হচ্ছে না, যার কারণে চাষিরা সঠিকভাবে তারা সেচ প্রদান করতে পারছে। এছাড়াও আমাদের এলাকায় AWD পদ্ধতি চাষিদের মধ্যে আমরা ছড়াইয়া দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলের 5 জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বোরোর ফলন হয়েছে। ধানের পরিস্থিতি 4টি ডিস্ট্রিক্টে খুবই সুন্দর এবং বাজার দরও সরকার আগাম ব্যবস্থা নিচ্ছেন। এতে দেখা যাবে যে বাজার দরও হয়তো চাষিদের পক্ষেই থাকবে, এতে করে চাষিরা এই বোরো চাষ করে লাভবান হবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,01,964 হেক্টর জমিতে 20,14,000 মেট্রিক টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে 4 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের উভয় লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী জানান, শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল একটি মালবাহী ট্রেন। এটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা 6টায় ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে। পরে রাত 9টা থেকে উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়। বেঙ্গলম গ্যালারির 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় শিল্পী গাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রদর্শনীটির উদ্বোধন করেন। জাপান প্রবাসী শিল্পী কাজী গিয়াসউদ্দিনের তেল আর জল রঙে আঁকা 45টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 26 মে পর্যন্ত চলায় প্রদর্শনীটি দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী টেলিভিশন কাহিনীচিত্র উৎসব। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজনরা। টেলিভিশনে 1 ঘন্টার নাটক প্রচারে উৎসাহিত করতে এ উৎসবের আয়োজন করে চরুণীরম। 1 ঘন্টার নাটক হলো চলচ্চিত্র নির্মাণের মূল অনুপ্রেরণা উল্লেখ করে অনুষ্ঠানের আয়োজক গাজী রাকায়েত এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নাট্যজনের এগিয়ে আসার আহ্বান জানান। উৎসবে নতুন নির্মাতাদের উৎসাহ দেওয়ার জন্য 1 ঘন্টার নাটকের জন্য শ্রেষ্ঠ কাহিনীচিত্র এবং শ্রেষ্ঠ পরিচালককে সম্মাননা দেওয়া হয়। উৎসবে নতুন ও পুরাতন নির্মাতাদের 20টি 1 ঘন্টার কাহিনীচিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশ হয়ে উঠুক
চলচ্চিত্রের দেশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের জালালাবাদে 3টি পৃথক বোমা হামলায় অন্তত 33 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে 100 জনেরও বেশি। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। আফগান পুলিশ জানায়, শনিবার সকাল 9টার দিকে নিউ কাবুল ব্যাংকের একটি শাখার সামনে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। এই ব্যাংক থেকে পুলিশের বেতন দেয়া হয় বলে জানায় তারা। 1 ঘন্টার মাথায় দ্য আফগান ব্যাংকের 60 মিটারের মধ্যে পরের হামলাটি করা হয়। তৃতীয় হামলাটি হয় একটি মাজারের বাইরে। ওই এলাকায় আরও 2টো মোটরসাইকেলে বোমা রাখা হয়েছিল, যার 2টি ইতোমধ্যেই আফগান পুলিশ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়। এদিকে তালিবান ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ এ হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। প্রথম ওয়ানডেতে বড় জয় পেলেও প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। তবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও সব বিভাগে নিজেদের সেরাটা খেললে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জেতাও সম্ভব, বলছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ পাকিস্তান কোনো দল অনুশীলন না করলেও হোটেলের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। রোববার দুপুর 2:30টায় মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। বিশ্বকাপে যে সাফল্য পেয়েছিল টাইগাররা, সেই ধারা অব্যাহত আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। এতেই 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এখন অনেকটাই নির্ভর আত্মবিশ্বাসী টাইগাররা। তাই কিনা ম্যাচের আগে অনুশীলনে নামেননি মাশরাফি, মুশফিক, তামিমরা। টিম হোটেলে মিটিং করেছেন কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে। তবে সিরিজে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলেই তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। আর প্রথম ম্যাচের মতো ব্যাট বল ও ফিল্ডিং এ জ্বলে উঠলে আবারও জয় হবে টাইগারদের। ব্যালেন্সের দিক থেকে ওরা হয়তোবা অতটা পিছিয়ে নেই, তবে একটা টিম গুছিয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগে, এটা হয়তো একটা ব্যাপার হতে পারে। এছাড়া আমার মনে হয় না স্ট্রেংথের দিক থেকে ওরা কোনো অংশে কম আছে। একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ যখন আমরা শুরু করি, অবভিয়াসলি আমরা চিন্তা করি যে হ্যাঁ প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য নামবো, বাট সিরিজ জয়টা ভেরি ইম্পর্টেন্ট থাকে। নেক্সট ম্যাচটা আমরা ভেরি ফোকাস, যে আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমরা নিতে পারলে ইনশাল্লাহ খুব ভালো হবে। প্রথম ম্যাচে তামিম, মুশফিকের পারফরমেন্স ছিল দুর্দান্ত, তাই অধিনায়কের কণ্ঠেও ঝরলো তাদের স্তুতি। মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা সবাই দোয়া করবেন যেন ও ফর্মে থাকতে পারে, কারণ একটা ম্যাচই সব না। 2-3 বছরও যেভাবে রান করছে আউটস্ট্যান্ডিং, মানে ওয়ার্ল্ডের সব ক্লাস ব্যাটসম্যানরা রান করে, হয়তোবা ওইভাবে ফোকাস হচ্ছে না বা ফোকাস হয় না, তো এটা হয়তো ওর জন্য ভালো। টাইগারদের দ্বিতীয় ওয়ানডের দলে এখন পর্যন্ত একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। আবুল হাসান রাজুর পরিবর্তে একাদশে ফিরবেন টাইগার কাপ্তান মাশরাফি। অন্যদিকে ম্যাচের আগের দিন পাকিস্তান দল অনুশীলন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। টিম হোটেলেই ঘুরে দাঁড়ানোর ছক কষেছেন আজহার আলীরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে রাজধানীতে বেগম জিয়ার গণসংযোগ। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণা, পাড়া মহল্লায় ঘুরছেন প্রার্থীরা। আওয়ামী লীগ করে দেশের উন্নয়ন আর বিএনপি করে সম্পদ ধ্বংস, বললেন প্রধানমন্ত্রী। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলের 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত। সারা দেশে প্রতিবাদের ঝড়, তবে পুলিশ বলছে বিবস্ত্র করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধামরায় বাস প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 7। সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মারা গেছে আরও 9 জন। এবং রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ জেতাই টাইগারদের লক্ষ্য, বললেন অধিনায়ক মাশরাফি। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিডিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।